ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, তো তারা থাকতেন ইডেন কলেজের ভিতরে স্টাফ সাপোর্টের। তো মানে যেটা হতো যে আমি কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট, তো সব কাজিনরা অনেক অনেক টেওয়ার টেওয়ার করতো, কিন্তু আমার কখনই আমি অ্যালাউড ছিল কখনো পারমিশন পেতাম না। তো এনিওয়েজ, তো একবার খুব জোর করে এরকম করা হলো যে আমি থাকবো। আর তখন গরমকাল ছিল, তো আমার মনে আছে যে সারাদিন অনেক খেলাধুলা করলাম, তো করার পরে অনেক টায়ার্ড, কারণ বিশাল বড় জায়গা, পুকুর টুকুর আছে, তো অনেক টায়ার্ড ছিলাম। তো তারপরে সন্ধ্যা হওয়ার পরে সবাই আমরা মানে কেউই মনে হচ্ছিল চাচ্ছিল না যে আমি থাকি। সবাই আমাকে বলছিল না, ও বাচ্চা, ওকে বাসা পাঠাতে, ও কেন থাকবে এরকম আছে। তো আমি তো কান্নাকাটি যে না থাকবোই। যাই হোক, তারপরে আমার কথা শোনা হলো। তো যেটা হলো যে রাতে ঘুমানোর সময় আমি ফার্স্টে ওরকম আবদার করে বসলাম যে না, আমি আমার কাজিনদের সাথেই ঘুমাবো, কুকুর সাথে ঘুমাবো না, কাজিনদের সাথেই ঘুমাবো। তো কান্নাকাটি সবাই বলে আচ্ছা ঠিক আছে, কিছু হবে না, ঘুমাও। তো ওরকম অনেক টায়ার্ড, তো আমার মনে আছে আমি পুরো ক্লান্তর মতো মানে ঘুমিয়ে পুরো ঘুমের মতনই, তখনই এরকম হঠাৎ চিৎকারের আওয়াজ শুনলাম, মানে চিৎকার, এবং গলার আওয়াজটা ছিল মনে হচ্ছে যে একটা কিশোরী মেয়ের গলার আওয়াজ, চিৎকার করছে। তো আমার মনে হলো যে আমার পাশে আমার বোন শুয়েছে, ও চিৎকার করছে এত কাছ থেকে। তো আমি উঠে বসলাম এবং দেখি আমার বোন ঘুমাচ্ছে। তখন আমি কিছু বুঝিনি, আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। এরপরে চিৎকারটা আবার মানে চিৎকার প্লাস কান্নার একটা অদ্ভুত একটা মিশ্রণ আওয়াজ ছিল, যে কাঁদছে মেয়েটা, মানে পুরো শুনতে পাচ্ছি যে একটা মেয়ে কাঁদছে এবং সে হাঁটছে, হাঁটার আওয়াজও শুনতে পাচ্ছি। এটা কি জাগা অবস্থাতেই হচ্ছে, একদম জেগে থাকা মুহূর্তে, মানে এরকম না যে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি এরকম কিছু না, মানে ওই মোমেন্টে আমি পুরো জেগে আছি, মানে আমি বাকি সবাই ঘুমাচ্ছে, মানে তখন আমি উঠে পড়েছি এবং এরকম পুরো চিৎকার কান্নার আওয়াজ ছিল, মানে মনে থাকা খুব ডিফিকাল্ট। তারপরেও লাইট জ্বালানো ছিল না, কিন্তু আমার মনে হয় যে বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছিল, কিছু আলো ছিল। আচ্ছা, কোনো ওই সময় কোনো মানে একদম স্পেসিফিক কোনো গন্ধ বা এরকম কিছু না, গন্ধের কথা ঠিক মনে নেই। তো তারপর আমি পুরো কান্নাকাটি স্টার্ট করে দিলাম। তো আমার বোনকে ডাক দিচ্ছি, আমার পাশে কাজিনকে ডাক দিচ্ছি, তো মানে কেউই উঠছে না, সবাই ঘুমের মধ্যে। তো আমি আস্তে করে রুম থেকে বেরিয়ে দৌড়ে আমার কুকুর রুমে যাচ্ছি। তো দুইটা রুমের মাঝখানে ছিল বারান্দাটা। তো আমি যখন বারান্দাতে বাইরে দেখলাম, তো মনে হলো যে আওয়াজটা বাইরের দিক থেকে আসছে। তো আমি আবার মানে কেন জানি না, এই মুহূর্তে মানে চিন্তা করে মনে হচ্ছে যে কেন করেছিলাম। তো আমি আবার সেই বারান্দার দিকে হেঁটে যাওয়া স্টার্ট। এক্স্যাক্টলি, আমি এখানে একটু থামিয়ে একটা কথা বলবো যে আমি যখন ভূতের মুভিগুলো দেখি বারবারই মনে হয় যে ওরা কেন যায়, গেলে বিপদ, তারপরেও ওই সময় মানে কন্ট্রোল করা যায় না, জাস্ট এসেই ভাবি যে হেঁটে যেতে ইচ্ছা করছে, মানে কিছু একটা টানতে থাকে। তো আমি এরকম গেলাম বারান্দার দিকে হেঁটে, তো আওয়াজটা মনে হচ্ছে বাড়ছে। তারপর বারান্দার ঠিক বাইরে একটা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড়, আর অনেক পুরনো বট গাছ, এবং যদি দেখে থাকেন স্টাফ কোয়ার্টারের ভিতরে কিন্তু অনেক পুরনো জায়গাটা, অনেক পুরনো। তো আমি গাছটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখছি যে গাছটা একটা ডালে মানে কি জিনিস দাও দাও করে জ্বলছে, আগুনের গোলার মতো। পুরো একটা আগুনের গোলার মতন জ্বলছে, এবং আমি ওটা দেখে না যে মানে তখন কাঁদছিলাম, ওই মনটা আমার মনে হয় কান্নাও বন্ধ হয়ে যায়। আমি জাস্ট তাকিয়ে থাকি কিছুক্ষণ, কি তারপর আমি আস্তে আস্তে পা ফেলে আবার পিছের দিকে আসতে, তখন দেখি ওই একই ডাল থেকে পানি ঝরছে, অঝোর ধারে পানি। এবং ওটা দেখে আই থিঙ্ক আমি দৌড়ে জাস্ট আমার ফুপুর কাছে চলে যাই, এবং সেই তাকে জড়িয়ে ধরে পুরো কান্না কাটি এরকম, এবং তারপর আমার ফুপুকে টেনে ওখানে নিয়ে যাই, এবং তখন কিছু ছিল না। বাট পরে যেটা হয় যে পরের দিন সকালে এটা আমি তো মানে কান্নাকাটি করে আমার বেশ জ্বর চলে আসছিল, বেশ অসুস্থ ছিলাম। তো পরে যেটা হয় যে সবার সাথে কথা বলে আমি জানি যে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছে, এবং আমার ফুপুরা তার পরপরই অ্যাকচুয়ালি দে মুভ আউট ফ্রম দ্যাট, এবং মানে অনেক সময় তারা এরকম দেখেছে ওই বট গাছ রিলেটেড, আগুনের দোলা স্পেশালি অনেক কমন তার ফ্রিকোয়েন্সি। আমি দুটো ব্যাপারে নিশ্চিত যে আপনি একদম জেগে থেকে দেখেছেন। একটা হচ্ছে যে
আগুনের গোলা যেটা বললেন, এরকম অনেকেই অনেক কিছু দেখে এবং এই টাইপের জিনিসপত্র দেখে। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই ধরনের স্পিরিচুয়াল কোনো ব্যাপার ঘটলে বা এই যে স্পিরিট, সেটা ব্যাড স্পিরিট বলি বা গুড স্পিরিট বলি, এদের সংস্পর্শে আসলে, বিশেষ করে ব্যাড স্পিরিটের সংস্পর্শে আসলে যেটা হয় যে আপনার শরীরের উপর এটা এফেক্ট পড়বেই। মানে আপনি হয় অসুস্থ হবেন, জ্বর আসবে বা কিছু একটা, বা আপনার আচরণ উৎকট টাইপের হয়ে যাবে। আপনি যেটা বললেন যে পরের দিন আপনার জ্বর এসেছিল এবং আপনি হয়তো তখন খেয়াল করলে এরকম কোনো একটা গন্ধ বা এরকম কোনো কিছু একটা ব্যাপার মনে পড়ে যেত হয়তো। আরেকটা জিনিস খেয়াল আছে কিনা আমি জানি না, যে যখন এই ধরনের শব্দ পাচ্ছিলেন তখন আপনি বলছিলেন ওদিন খুব গরম ছিল, গরমটা খুব বেশি রকমের, তখন কি গরমটা বেশি ফিল করছিলেন নাকি টেম্পারেচারটা একটু কমে গেছিল মনে হচ্ছিল? বেশি ফিল করছিলেন, রাইট। আমাদের যেটা হয়, আমারও যেটা হয় যে প্রচন্ড বেশি রকমের গরম লাগে। সাধারণত এমনিতে আবার যেটা বলা হয় যে টেম্পারেচার ফল করে, ঠান্ডা লাগে, কিন্তু আমাদের এখানে এমনকি আমরা যারা আমাদের সাথে ভূত এফএমে যে সমস্ত ভৌতিস্টের টিম আসে, ভৌতিস্টের টিমরাও বলে যে তাদের গরমটা বেড়ে যায়, হঠাৎ করে প্রচন্ড রকমের গরম বেড়ে যায়। তো সেরকম একটা কিছু হয়েছে। তো এখন যদি এরকম করে ঘটনা ঘটে, বা এখন সাহস আছে এরকম যে ওই পেছন ওই একেবারেই না। আমার মনে হয় ওই দিনের পরে যেটা হয়েছিল যে তার কিছুদিন পরে আমার ফুপুরা এখান থেকে মুখ করে, বাট আমি আর যেতে পারি। এবং এখনো যখন কোনোদিন মানে ওই দিক দিয়ে যদি পাস করা হয়, যে নিউ মার্কেট রিলেট করা রোডের ওই জায়গায় আমার কেমন যেন একটা ফিলিং হয়, মানে এটা ব্যাপার থাকে না, মানে এখনো ভয় লাগে। মানে এখন যে আপনাকে বলছি, যা বলছিলাম প্রথমে, যে কেমন যদি একটা ফিলিং হচ্ছে। আসলে আজকে শো শেষ করে আমরা কিন্তু ইচ্ছাগুলো দিকে যেতে পারি, মানে সেই জায়গাটা দেখতে যেতে পারি যদি খুব জরুরি যাওয়া। অলরাইট। আমার মনে হচ্ছে যে এখনো সেই ভয়ের স্মৃতিটা আসলে এখনো আছে, কিন্তু মানে গেলে খারাপ হয় না আর কি। দেখে আসতে পারি, কিন্তু আমরা দেখে আসতে পারি। আমার সেটাই মনে হচ্ছে যে আমরা সবাই মিলে গেলাম, আমরা সবাই মিলে যেতে পারি এবং দেখে আসতাম জায়গাটা যে কেমন হয়। এবং একটু স্পেসিফিক করে বলবেন যে মানে কোন জায়গাটা, মানে সবাই যেন একটু দেখতে পারে গাছটা কোন জায়গায় ছিল, এরকম করে সে এখন মনে নাই। একদমই অনেক ছোটবেলার কথা ছিল। আর অনেকদিন আমি যা বলেছি যে ওদিনের পর কখনো কখনো যাইনি, তো ওখানে কি কি চেঞ্জেস হয়েছে, কি হয়েছে না হয়েছে একদমই জানি না। তো আসলে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইরকম ঈদের দিনে এসেও একটু মানে কি বলবো আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝখানেও ভূত এফএমে, ইনফ্যাক্ট ভূত এফএমে এসে আমাদের গল্প শুনে। থ্যাংক ইউ সো মাচ। আর মানে চমৎকার একটি শো, মানে আইডিয়াটা, মানে সবাই আমরা এত কিছু এক্সপিরিয়েন্স করি, সবারই কিছু না কিছু স্টোরি আছে, আপনারা যে সবাইকে একটা পাইল আপ করছেন, এটাই চমৎকার একটা উদ্যোগ। এবং আমার কাছে মনে হয় যে আমি বারবার করে বলি যে আমরা মানে এই ভূত এফএম নামটা, এবং আমরা ভূত বললেই সঙ্গে সঙ্গে গল্পের নাম চলে আসে, আমি বলছি এগুলো গল্প নয়, এগুলো এক একটি ঘটনা, এবং ঘটনা বিশ্বাস করবেন কি না করবেন এটা পুরোপুরি দায়িত্ব আপনাদের উপরে। সো থ্যাংক ইউ সো ফিরে আসলাম আবার আমি আরজে রাসেল, সাথে নিয়ে ভূত এফএম। আর ভূত এফএমে অনেকগুলো গল্প শুনলাম আমরা, এবং ঈদের এই সময় আরো একবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের একেবারে মানে কি বলবো প্রথম দিনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আর ভূত এফএমেরও চলে এসেছি একদম শেষ প্রান্তে। আমরা রণর সাথে একটু কথা বলেছি, তাই না? রণর সাথে কথা বলেছি আমরা, রণ একটা গিটারের কথা বলছিল, তো আমি একটা গল্প দিয়ে আজকের এই শোটা শেষ করতে চাই, শেষ করতে চাই। রণ বলছিল যে সে দেখতে পেয়েছিল যে পাঞ্জাবি, এবং পাঞ্জাবিটা নোট ছিল, এবং সেখানে যেটাকে ভূত মনে করেছিল সেটা একটা পাঞ্জাবি ছিল। কিন্তু আমার ঘরে যে জিনিসটা ছিল সেটা ভুল হওয়ার কোনো কারণে নেই। আমার ঘরে ওরকম একটা গিটার ছিল, এবং গিটারটা খোলা অবস্থায় পড়েছিল। আমি জানি না, আমার ঠিক মনে পড়ছে না যে এই গল্পটা আমি আগেও শেয়ার করেছি কিনা। আর সেই গিটারটার মাঝে মাঝে আমি ঘরের মধ্যে এরকম, এই রণ যেভাবে বললো সেরকম টুংটাং শব্দ শুনতে পেতাম। আমার মধ্যে কেউ মনে হয় ঠিক বাজাচ্ছে, কিন্তু ঠিক জেনে বাজাচ্ছে না, এরকম মনে হলো। যে যেমন মানুষ বলে না যে খুব সুরেরা কোনো কিছু শোনা যায়, আমি এরকম কিছু শুনিনি, বরং সেটা ছিল খুবই বেশি রকমের কি বলবো ডিসটিউন্ড একটা সাউন্ড, একটা কি বলবো মানে ঠিক ভালো কোনো সাউন্ড ছিল না। তো এরকম শুনছিলাম, মাঝে মাঝে শুনি আমি, কিন্তু কোনো সময় তাকানোর সাহস পাই না। একদিন হঠাৎ করে আমি তাকালাম এবং তাকে দেখলাম যে গিটারের জায়গার মধ্যে আছে, এবং গিটারটা বাজছে। তখন ঠিক কেউ বাজাচ্ছে না, কিন্তু একটু আগে বাজেছিল, সেই রেজোনেন্স যেটা ছিল সেটা তখনও হচ্ছে। সেই গিটারটা একটু তখন যে টুন করে লাস্ট একটা সাউন্ড আমি পাচ্ছি,
আমি বুঝলাম যে আসলে দেয়ার ইজ সামথিং রং, এখানে কোন একটা ঘটনা ঘটছে এটা আমি ঠিক ধরতে পারছি না। এইভাবে কয়েকদিন গেল এবং আমি তারপর থেকে গিটারটার উপরে নজর রাখা শুরু করলাম। একদিন অনেক রাত্রে আমার আবারও মনে হলো যে খুব জোরে একটা ঘরে শব্দ হয়েছে, খুব জোরে। আমার গিটারে, আমি ওই ঘটনা জানার পর থেকে তো আমি আমার গিটারের তারগুলো লুজ করে রেখেছিলাম যাতে কোনো সমস্যা না হয়, বা আমি যেন বুঝতে পারি যে আসলেই কোনো কিছু ঘটছে নাকি এটা অন্য কোনো ব্যাপার। সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন যে গিটারের তার লুজ করে রাখলে কাপড় বা অন্য কোনো কিছু বা কোনো কিছু বসলে সেখান থেকে সাউন্ড এরকম বেরোনোর কথা না, তো বা একটা ভোতা সাউন্ড বের হওয়ার কথা। হঠাৎ করে দেখলাম আমার তার লুজ অবস্থাতে আছে, প্রচন্ড জোরে একটা শব্দ হলো এবং আমি দেখলাম লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে গিটারের একটা তার জাস্ট ছিঁড়ে আছে। আমি হতভম্ব, আমি একেবারেই বুঝতে পারলাম না যে কিভাবে ঘটনাটা ঘটলো, কেন এরকম দেখছি, সত্যি কি তারটা ছিঁড়ে আছে। আমি সেই রাত্রে ভয়ে আর কোনো কিছু কাউকে বলতেও পারলাম না, কোনোভাবে গিটারটাকে টাচও করিনি। আমি জাস্ট সারা রাত ধরে টেলিভিশনের সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করেছি। পরের দিন সকালে উঠে দেখছি গিটারটা সেভাবেই পড়ে আছে এবং গিটারের সেই তারটা আশ্চর্যজনকভাবে তখন ছিল। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে গিটারটা খোলা ছিল। আমি একদম সঙ্গে সঙ্গে আমি একটা দোকান থেকে গিয়ে গিটারটা কাভার কিনে নিয়ে আসছি এবং গিটারটা সেই কাভারের মধ্যে ঢুকিয়ে পুরোপুরি চেন লাগিয়ে দিই। আশ্চর্যজনক ভাবে হলেও সত্যি যে তারপর থেকে সেই গিটার এখন পর্যন্ত আর কোনো শব্দ করেনি। বন্ধ করার পর থেকে সেই গিটার আর কোনো শব্দ করেনি। এটার কোনো ব্যাখ্যা আছে কি? আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। যদি থাকে বা আপনাদের কোনো কিছু মনে হয় তবে সেই চিন্তাটা নিয়েই আজকে ঘুমিয়ে পড়ুন, কারণ ঈদের দিন আর বেশি আমার মনে হয় যে ভয়ের বা অলৌকিক ঘটনা নিয়ে আর বেশি নাড়াচাড়া না করাই ভালো। তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, আর কথা দিচ্ছি ফিরে আসবো আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 ভূত এফএম নিয়ে আপনাদের সাথে সমস্ত সব ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। এখন সেই পর্যন্ত সবাইকে টাটা।